হেই, দ্য পলিটিগুরুর কোশ্চেন অ্যান্সার সিরিজে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেই কোশ্চেনটা অনেকটাই সহজ। ওকে, কোশ্চেনটা হচ্ছে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা মার্ক্সবাদের ঐতিহাসিক বস্তুবাদ জানার আগে একটু জেনে নিই যে মার্ক্সবাদটা কি। ঠিক আছে, দেখো, আসলে মার্ক্সবাদ বলতে বোঝায় কার্ল মার্ক্স এবং তার বন্ধু এঙ্গেলস, বা বলতে পারো ফ্রেডেরিক এঙ্গেলস, যে মানব সভ্যতা বা মানব সমাজের সৃষ্টি, বিবর্তন, প্রকৃতি এবং ভবিষ্যৎ নিয়ে যে বিজ্ঞানসম্মত আলোচনা করে সেটাই মার্ক্সবাদ নামে পরিচিত। ওকে, আবার লেনিন বলেন যে মার্ক্সবাদ হচ্ছে কার্ল মার্ক্সের চিন্তাভাবনা ও শিক্ষাদানের পদ্ধতি। ওকে, দেখো, আশা করি এইটুকুনি কথার মাধ্যমে আমরা মার্ক্সবাদ সম্পর্কে একটা বেসিক ধারণা পেলাম। ওকে, এবার আমরা ঢুকে যেতে পারি যে ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে। ওকে, বা হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। ওকে, এর মধ্যে আমরা ঢুকে যাই। তো বলছে বর্তমানে মার্ক্সবাদীরা এটাই বলছে যে বর্তমান সময়ে যে অবিচার, শোষণ, অনৈতিক কাজ হচ্ছে, সমস্ত কিছুর মূল কারণ কোথায় লুকিয়ে রয়েছে? অতীতে। ওকে, আর এই বোধ বা এই সচেতনা, মানে যে আজকে যা ঘটছে সেটা সব অতীতে এর কোনো ঘটনার ফলশ্রুতি। এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার ফলেই জন্ম নিয়েছে কি? ঐতিহাসিক বস্তুবাদ। ওকে, দেখো, তাই সমাজের বিকাশের ও রূপান্তরের ক্ষেত্রে দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে মূল সূত্র, অর্থাৎ কি মানব সভ্যতার সৃষ্টি, বিকাশ, প্রসার এবং বৈপ্লবিক কি পরিবর্তন, এগুলোকে সমাজে অ্যাপ্লাই করার যে পদ্ধতি, সেটাকেই আমরা ঐতিহাসিক বস্তুবাদ বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা বিভিন্ন রাষ্ট্র চিন্তাবিদ বা বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিক বিভিন্ন মতবাদ দিয়েছে। তোমরা এইটুকুনি লিখে দিলেই একটা বেসিক বলা যেতে পারে। এবার এই জিনিসটাকে আমরা আরো একটু ভালো করে যদি আলোচনা করি, দেখো, তুমি বর্তমানে যেটা করবে বা করছো, সেটা তুমি অতীতে কেমন করছো, এক কথায় ভিত তোমার কেমন রয়েছে। বা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, তোমরা যদি এখন ঠিকঠাক পড়াশোনা না করো তাহলে কি হবে? ভবিষ্যৎটা একটু কষ্টের মধ্যে চলবে, তাই না? এটাই বলতে চেয়েছি যে ভবিষ্যতে যে কষ্টের মধ্যে তোমাকে চলতে হবে, এটার মূল বীজ কোথায় বপন করেছো তুমি? অতীতে। বা এখন ধরো তোমার রেজাল্ট খারাপ হচ্ছে বা রেজাল্ট ভালো হচ্ছে, যাই হোক, সেটার বীজ কোথায় বপন করা রয়েছে? অতীতে। তুমি অতীতে কেমন পড়াশোনা করেছো, কেমন করনি, বা যদি খারাপ করো রেজাল্ট খারাপ হবে, যদি ভালো করো রেজাল্ট ভালো হবে, এরকম একটা ব্যাপার যারা বলে। ঠিক আছে, এটাই এখানেও বোঝাতে চাইছে। ওকে, এবার আমরা এই যে ঐতিহাসিক বস্তুবাদ রয়েছে, এই ঐতিহাসিক বস্তুবাদের মূল বক্তব্য কি, এটাই তো আমাদের জানার কথা, তাই না? দেখো, ঐতিহাসিক বস্তুবাদের মূল বক্তব্য জানার আগে বলি যে এটা এই এটাকে ব্যাখ্যা কারা করেছে। এক হচ্ছে কার্ল মার্কস এবং তার বন্ধু এঙ্গেলস। ঠিক আছে, দেখো, এই ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে সর্বপ্রথম কার্ল মার্কস এবং তার বন্ধু এঙ্গেলস তাদের দ্য হলি ফ্যামিলি এবং দ্য জার্মান আইডিওলজি, এই দুটি বইয়ে, এছাড়া আরও দুখানা বই রয়েছে যেরকম কমিউনিস্ট ম্যানিফেস্টো। ওকে, এইরকম তারা সর্বপ্রথম কি করে, তাদের এই বইতে এই ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করে এবং তারা এই বইয়ে ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করেছেন। ওকে, আমরা পরবর্তীতে এটাই বুঝবো যে ঐতিহাসিক বস্তুবাদ মানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে প্রাচীনের ঘটনা, মানে অতীতকাল থেকে কি ঘটে আসছে, বর্তমান সমাজ ব্যবস্থায় কি ঘটে আসছে, এইগুলোই অ্যাকচুয়ালি এই ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে বোঝাতে চাইছে। ওকে, দেখো, এই ঐতিহাসিক বস্তুবাদের বেশ কিছু সূত্র তারা তাদের বইতে উল্লেখ করেছে। সেগুলো কি কি সেটাই আমরা এখন জানবো। ঠিক আছে, প্রথমে বলছে যে ভিত বা উপরিকাঠামো। প্রথম পয়েন্ট তারা এটা বলছে যে ভিত বা উপরিকাঠামো, বলছে সমাজের বা মূল ভিত হচ্ছে অর্থনীতি।
ঠিক আছে। এবং এই অর্থনীতির উপরে নির্ভর করেই বাকি সমস্ত কিছু সমাজের সমস্ত কিছু নির্ভরশীল, যেরকম রাজনীতি, তারপর রাজনীতি, শিক্ষা, তারপরে সাহিত্য, এভরিথিং কি অর্থনীতির উপরে নির্ভরশীল। ঠিক আছে। এবং এই যে অর্থনীতির উপরে নির্ভরশীল যেগুলো রয়েছে বা অর্থনীতির উপর নির্ভর করে যেগুলো গড়ে উঠছে, এগুলোকেই উপরিকাঠামো বলছে। তুমি ভাবো এই অর্থনীতিকে তুমি তোমার এই যে কঙ্কালটা ভাবো, এক কথায় স্কেলিটন যারে বলে সেটা ভাবো, এবং তোমার শরীরের উপরে যে মাংসগুলো রয়েছে বা শরীরের উপর যে পার্টগুলো রয়েছে সেগুলোকে তুমি উপরিকাঠামো ভাবো। ওকে, মানে কি এই যে আমাদের শরীরের মাংসগুলো রয়েছে এগুলো কিসের উপর নির্ভর করে রয়েছে বা কিসের উপরে স্টেবল হয়ে রয়েছে? এই যে আমাদের ভেতরে যে হাড়গুলো রয়েছে সেই হাড়ের উপরে, তাই না? সেই রকমই বলছে সমস্ত কিছু উপরিকাঠামো, যে সমাজের উপরিকাঠামোগুলো নির্ভরশীল রয়েছে অর্থনীতির ওপরে বা অর্থনৈতিক ক্ষমতার উপরে। বোঝা গেল? নেক্সট তিনি বোঝাতে চাইছেন যে মানুষের চাহিদার কথা। ঠিক আছে, মানে সেকেন্ড পয়েন্ট আমরা দিচ্ছি যে মানুষের চাহিদা। ওকে, মার্কসের মতে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং এগুলো উৎপাদনের বিভিন্ন উপাদানগুলি হচ্ছে সাধারণ মানুষের মৌলিক চাহিদা। আমরা জানি তো খাদ্য, বস্ত্র, বাসস্থান একটা সাধারণ মানুষ দরকার, তার প্রতিদিন দরকার এই জিনিসটা। এটা না হলে একটা মানুষ তার কি বলবো, তার অধিকার ক্ষুণ্ণ হবে, তাই না? এবার বলছে এছাড়া তিনি বলেন যে মানুষ সাধারণত বাঁচার জন্যই উৎপাদন পদ্ধতি, মানে কি উৎপাদন বা ইনকাম করতে শুরু করে বা ইনকাম করার জন্য লেগে যায়। তার যদি বাঁচতে না হতো তাহলে দরকার পড়তো না। তো তিনি কি বলতে চাইছেন যে উৎপাদন পদ্ধতি বা অর্থনৈতিক ক্ষমতাই সমস্ত কিছুর মূল চালিকা শক্তি। দেখো এখানে অর্থ ইনকামের জন্য বাঁচার জন্য কি করতে হচ্ছে? অর্থ উৎপাদন। এবং সেই অর্থ উৎপাদনের জন্য তাকে কি করতে হচ্ছে? এই উৎপাদনের বিভিন্ন উপাদান, মানে কি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ, বিভিন্ন এক কথায় তার দৈনন্দিন কাজ যেটা, সেই কাজটা তাকে করতে হচ্ছে, তাই না? এবার 3 নম্বর পয়েন্ট কি বলছে? উৎপাদন পদ্ধতির দুখানা দিক। দেখো উৎপাদন পদ্ধতিকে মার্ক্সবাদীরা দুখানা ভাগে ভাগ করেছে। একটা কি? একটা হচ্ছে উৎপাদন শক্তি, আরেকটা হচ্ছে উৎপাদন সম্পর্ক। এখন উৎপাদন শক্তি কি জিনিস? দেখো উৎপাদন শক্তি বলতে বোঝাচ্ছে যে শ্রমিক শ্রেণী, শ্রমিকের দক্ষতা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রাকৃতিক সম্পদ, এগুলোকে একসঙ্গে উৎপাদন শক্তি বলছে। দেখো এগুলোর দ্বারাই তো কোনো জিনিস তৈরি করা। তুমি ধরো একটা বই তৈরি করছো, কি লাগবে? কাগজ তৈরির বিভিন্ন উপকরণ, কাঁচামাল লাগবে। সেটা আমরা কোথা থেকে পাবো? প্রকৃতি থেকে, তাই না? এছাড়া কি কাগজের যে যন্ত্রপাতির একটা ব্যাপার থাকছে, সেগুলো কোথায় পাবো? মানে একটা বই তৈরি করতে কত কিছু লাগছে, প্রিন্টিং মেশিন লাগছে, এছাড়া লোক লাগছে, তাই না? সেগুলোকে সাজানোর জন্য বা গোছানোর জন্য বা সেই প্রক্রিয়াটাকে পুরোপুরি সঞ্চালন করার জন্য লোক লাগছে। এবং সেটা একটা দক্ষ না হলে তো হবে না, সে তাদের দক্ষতা লাগছে, কাজের যে দক্ষতা, এগুলোকে কি বলছে? উৎপাদন শক্তি। এবং উৎপাদন সম্পর্কটা তবে কি? দেখো উৎপাদন সম্পর্ক হচ্ছে যেরকম শ্রমিকের সঙ্গে শ্রমিকের সঙ্গে মালিক শ্রেণীর, এবং শ্রমিকের সঙ্গে তাদের ভালোবাসার যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেই যন্ত্রপাতির যে সম্পর্ক, তাকে উৎপাদন সম্পর্ক বলছে। ওকে, নেক্সট তারা বলছে তারা এই যে ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে ঐতিহাসিক সমাজের একটা শ্রেণী বিভাগ করেছে। ঠিক আছে, দেখো এই বস্তুবাদী দর্শনে মার্কস এবং অ্যাঙ্গেলস সমাজকে দুটি ভাগে ভাগ করেছে। কি? এক হচ্ছে বৈরী সমাজ আর একটা হচ্ছে অবৈরী সমাজ। দেখো বৈরী উৎপাদন সম্পর্ক বা বৈরী উৎপাদন সম্পর্কের যে সমাজটা, এই সমাজটা কি? এটা বলতে বোঝায় যে সমাজে সাধারণত বা যে সমাজের নিয়ন্ত্রণ সাধারণত একটা মুষ্টিমেয় লোকের হাতে থাকে, যেরকম এক কথায় মালিক শ্রেণীর হাতে। এবং ওই যে উৎপাদন ব্যবস্থার
যে প্রকৃত প্রধান অর্থাৎ শ্রমিক শ্রেণী তারা সেখানে অত্যাচারিত হয়, সেই সমাজকে কি বলা হচ্ছে? বৈরী উৎপাদন সম্পর্ক সমাজ। ওকে, আর একটা অবৈরী উৎপাদন সম্পর্ক সমাজ বলতে কি বোঝাচ্ছে? দেখো, অবৈরী উৎপাদন সম্পর্ক সমাজ বলতে বোঝাচ্ছে যে সমাজে সাধারণত উৎপাদনের বা উৎপাদন প্রক্রিয়ার চালিকা শক্তি কার হাতে থাকে? তার প্রকৃত প্রধান শ্রমিক শ্রেণীর হাতে থাকে। এখানে মালিক শ্রেণী বা মালিক শ্রেণীর কোনো অবস্থান নেই। ঠিক আছে, বলতে পারো এই সমাজে কোনো শোষণ নেই, এই সমাজকে অবৈরী সমাজ বলা হচ্ছে। আশা করি বোঝাতে পারছি। ওকে, এবার তারা এই ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তারা সমাজ পরিবর্তনের বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছে। ঠিক আছে, বলছে মার্ক্সবাদীর মতে বা কার্ল মার্ক্সের মতে উৎপাদন পদ্ধতির দুটি উপাদান, অর্থাৎ উৎপাদন সম্পর্ক এবং উৎপাদন শক্তির মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফলেই সমাজের পরিবর্তন হচ্ছে। ওকে, এখন তিনি উদাহরণ হিসেবে বলছেন যে আদিম সাম্যবাদী সমাজে যখন এইরকম কোনো চাহিদা ছিল না মানুষের, যেরকম কেমন চাহিদা, যে লড়াই ছিল না, ক্ষমতার বা অর্থনৈতিক যে লোভের ব্যাপারটা সেগুলো ছিল না, তখন কি, তখন সমাজ কি ভাগ হয়নি। কিন্তু সময়ক্রমে বা ক্রমাগত সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয়, মানুষের মধ্যে চাহিদার পরিবর্তন ঘটতে থাকে এবং তারা কি করে, একটা তুলনামূলক শক্তিশালীরা কম শক্তিশালীর ওপরে কি কর্তৃত্ব বসাতে থাকে, তাই না, বা কর্তৃত্ব বিস্তার করতে থাকে। ফলে কি আস্তে আস্তে বিভিন্ন যেরকম দাস সমাজ, সামন্তপ্রভু সমাজ, পুঁজিপতি সমাজ প্রভৃতি সমাজের গঠন হতে শুরু করে। ঠিক আছে, মার্ক্সবাদীরা বলছেন যে কি বলবো, সমাজের বিকাশের বিভিন্ন ধারাগুলিকে ফুটিয়ে তুলেছেন তারা ওই ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটিকে আলোচনা করার সময়। তাদের মতে এই সমাজকে সাধারণত প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত 5টি পর্যায়ে ভাগ করেছেন। প্রথম পর্যায়ে কি বলছে, যে প্রথম পর্যায়ে ছিল একেবারে প্রাচীন বা আদিমকালের সাম্যবাদী সমাজ, যে সমাজে কোনো শোষণ ছিল না বা শ্রেণী সংগ্রাম ছিল না বা দুখানা শ্রেণীর মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। ঠিক আছে, কিন্তু ক্রমাগত সময় পরিবর্তনের সাথে সাথে কি হয়, দাস সমাজের শুরু হয়। সর্বপ্রথম কি শোষণ শুরু হচ্ছে, তারপরে দুখানা শ্রেণীর সৃষ্টি হচ্ছে, কি একটা দাস শ্রেণী আর একটা দাস প্রভু শ্রেণী। ওকে, এবং এদের মধ্যে কি শোষণের একটা সম্পর্ক থাকছে, দাসের কেনা বেচা হচ্ছে। ওকে, এবং ক্রমাগত দেখা যায় দাস শ্রেণী তারা কি দাস প্রভুদের সঙ্গে একটা লড়াইয়ের মধ্যে পড়ে যায়, মানে বিপ্লব করতে শুরু করে, প্রতিবাদ করতে শুরু করে। ফলে কি হয়, দাস সমাজের অবসান ঘটে। এবং 3 নম্বর পর্যায়ে চলে আসে, সেটা হচ্ছে সামন্ত প্রভুর সমাজ বা সামন্ত সমাজ বা সামন্ত ব্যবস্থার উৎপত্তি ঘটে। এটাকে, এই যে সামন্ত সমাজটাকে আমরা এই দাস সমাজেরই একটা উন্নত পর্যায় বলতে পারি, একটা আপগ্রেডেড ভার্সন বলতে পারি। ওকে, যেখানে সাধারণত দাস প্রথা তো চলে গেছে, কিন্তু এখানে সৃষ্টি হয়েছে জমিদারি ব্যবস্থা। এবং এই জমিদাররা তারা কি বিভিন্ন ভূদাস যারে বলে, জমিতে যারা কাজ করে তাদের উপরে অত্যাচার করা শুরু করে, তাদেরকে শোষণ করা শুরু করে। তারা যে সমস্ত জিনিস উৎপাদন করছে, সেই উৎপাদনের যে পারিশ্রমিক সেটাকে ঠিকঠাকভাবে দিচ্ছে না, মানে তারা যতটা প্রাপ্য সেই প্রাপ্যটা তাদেরকে দিচ্ছে না। ওকে, ফলে কি হচ্ছে, কি বলবো, শ্রেণী শোষণের ব্যাপার, যেটা শ্রেণী শোষণ শুরু হয়ে যাচ্ছে। এবং কি পরবর্তী এগুলো কতদিন একটা মানুষ মানতে পারে? তো ওই ভূদাসরা তারাও বিপ্লবের মাধ্যমে কি করে, বিপ্লবের মাধ্যমে এই সামন্ত সমাজের বিনাশ ঘটায়। এবং ঠিক এর পরবর্তী পর্যায়ে এই সামন্ত ব্যবস্থারই প্রচুর আপগ্রেডেড ভার্সন, মানে 100 গুণা আপগ্রেডেড ভার্সন বলতে পারো, সেটা হচ্ছে পুঁজিপতি সমাজের সৃষ্টি হয়। এবং পুঁজিপতি সমাজে যেখানে বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করা হয়, যন্ত্রপাতিকে আপগ্রেড করা হয়। ওকে, এবং সঙ্গে
তখন দুটো সমাজের সৃষ্টি হয়, একটা হচ্ছে শ্রমিক শ্রেণী আর একটা পুঁজিপতি বা মালিক শ্রেণী। এবং সেই একই নিয়ম, এদের দুজনের মধ্যেও কি কি থাকে, দ্বন্দ্ব শুরু হয়, শোষণ চলতে থাকে শ্রমিক শ্রেণীর ওপরে, এবং শ্রমিকরা বিপ্লবের মাধ্যমে এই কি করে, পুঁজিপতি সমাজেরও বিনাশ করার চেষ্টা করে। এবং ঠিক এর পরবর্তীতে আসে সমাজতান্ত্রিক সমাজ, যেই সমাজে অ্যাকচুয়ালি কোনো শোষণ থাকবে না, মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী একসঙ্গে মিলেমিশে কাজ করবে, ঠিক আছে। এবং এই যখন একসঙ্গে মিলেমিশে কাজ করবে, তারা কি দুজনেই দুজনের অধিকার পাবে। মানে মালিক শ্রেণী যেটা করতো, শ্রমিক শ্রেণীকে শোষণ করতো, সেই শোষণটা করবে না। শ্রমিক শ্রেণী তাদের ন্যায্য পাওনাটা পাবে, ঠিক আছে। তারা যতটা কাজ করছে তার যে ন্যায্য মূল্য সেটা পাবে, যেটা লাভ করতে পারবে না, ঠিক আছে। মালিক শ্রেণী পুরোপুরি যেটা বেশিভাবে নিয়ে নিত মুনাফা হিসেবে, সেই মুনাফাটা নিতে পারবে না, ওকে। এবং মার্কস বলছেন এই সমাজতান্ত্রিক সমাজ গঠনের মাধ্যমেই সাধারণত কি হচ্ছে, সাধারণত মানুষের অধিকারটা কি বজায় থাকবে, ওকে, প্রকৃত অধিকার বজায় থাকবে। আশা করি অনেকটাই বোঝা গেছে। এর মাধ্যমে কি আমরা দেখলাম 5টি পর্যায়ে পুরো ইতিহাসের যে প্রাচীন কাল থেকে বর্তমান সময়কালে যে কি সমাজের কিভাবে পরিবর্তন হয়েছে, যে ঐতিহাসিক ব্যাপারটা যেটা আসছে সেটাই দেখিয়েছে, তার ইতিহাস দেখিয়েছে, তাই না? ওকে, তো এটাই হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। তো এখন শেষে বলে রাখি, মূল্যায়ন হিসেবেও তো কিছু লিখতে হবে। তো মূল্যায়ন হিসেবে তোমরা লিখতে পারো যে ঐতিহাসিক বস্তুবাদ দের একাধিক সমালোচনা বর্তমান, ওকে। আর এর সমালোচনা থাকলেও একথা অস্বীকার করা যায় না যে মানব সমাজের বিকাশের ধারাকে বিশ্লেষণ করলে দেখা যায় যে কোনো না কোনোভাবে কোনো না কোনো পর্যায়ে যে কোনো ঘটনার পশ্চাতে রয়েছেন অর্থনৈতিক ব্যবস্থা, তাই না? বা এই অর্থনীতি কোনো না কোনো জায়গায় প্রভাব বিস্তার করেছে। আর এটাই ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে কার্ল মার্কস বোঝাতে চেয়েছেন, ওকে। আর মার্কসের এই ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি শুধুমাত্র একটা তত্ত্ব নয়, এটি বলছে ইতিহাসের একটা সর্বশ্রেষ্ঠ, বা বলতে পারো রাষ্ট্রবিজ্ঞানের একটা সর্বশ্রেষ্ঠ কি তথ্য, বা সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা, ওকে। তো বলা যেতে পারে যে মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ বিশ্লেষণের যে সত্যতা আজকে রয়েছে, সেটা ভবিষ্যতেও থাকবে, ওকে। তো চলো, আজকের ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করো। আমি জানি না কতটা বোঝাতে পারলাম, কিন্তু চেষ্টা করেছি বোঝানোর, ঠিক আছে। চলো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।